তাহলে দেখো 1.1 এর যে পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি ভিডিও দেওয়া আছে, যেখানে আমাদের 6 দাগা 3 অবধি কোষে দেখি 1.1 এর করা আছে। খুব ছোট ছোট করে ভিডিও করা হচ্ছে, আধ ঘন্টার মধ্যে ডিউরেশনে, তাই জন্য কম কম অঙ্ক হচ্ছে এবং একবারে দেখতে খুব সোজা লাগে জানতে। ঠিক আছে, আজকে লাস্ট পার্ট যে 6 দাগার যে বাকি 5টা অঙ্ক আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যারা আগেরগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখো এবং এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এবং যদি ডাউট থাকে সেগুলোও জানাবে। আচ্ছা দেখো, আজকে 6 দাগা 4 থেকে হবে আমাদের। 4-এর অঙ্কটা কি আছে? একটা ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তাহলে একটা ঘড়ি বিক্রেতা একটা ঘড়িকে ক্রয় করেছেন, তারপর বিক্রি করেছেন। তাহলে ক্রয় করেছেন কত টাকা আমরা জানি না, বিক্রি করেছেন কত টাকায় গো? 336 টাকায়। 336 টাকায় তিনি বিক্রি করে ফেলেছেন। তিনি যত টাকা ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তার তত টাকা লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ তার কত হয়েছে? যত টাকায় তিনি কিনেছিলেন। তাহলে অঙ্কের কোশ্চেনটা ভালো করে বোঝা গেল। দেখো, অঙ্কের কোশ্চেন যদি তোমরা ঠিক করে না বোঝো তাহলে অঙ্ক কখনোই ঠিক করে বুঝতে পারবে না। ঠিক আছে, যেটা দেওয়া আছে সেই কোশ্চেনটা আগে, সেই প্রবলেমটা আগে ভালো করে আইডেন্টিফাই করতে শেখো। তাহলে বলা আছে কি যে ক্রয় মূল্য কত জানি না, কিছু একটা দামে কিনেছিল এবং 336 টাকায় সেটা হচ্ছে বিক্রি করেছে। বিক্রি করায় শতকরা যেটা তার লাভ হয়েছে সেটা ক্রয় মূল্যের সাথে এক। শতকরা লাভও যা, ক্রয় মূল্যও তাই। ঠিক আছে, এবার আমরা ধরে নেব যে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে বিক্রয় মূল্য তো বলা আছে, অতএব ঘড়িটির বিক্রয় মূল্য সমান 336 টাকা। এবার বলো, অতএব লাভ হয়েছে, এখানে তো বলা আছে যে শতকরা লাভ হয়েছে, তাহলে লাভ কত টাকা হয়েছে? এটা কিন্তু শতকরা লাভ নয়। দেখো, মনে করো আমরা একটা ঘড়ি কিনেছিলাম 50 টাকায়, সেটা বিক্রি করে দিয়েছি 60 টাকায়। তাহলে আমাদের লাভ কত হয়েছে গো? 60 টাকার থেকে আমরা 50 টাকা বিয়োগ দেব। মানে বিক্রয় করেছি যে টাকায়, তার থেকে ক্রয় মূল্য যে টাকাটাই কিনেছি সেটা আমরা বাদ দেব। বাদ দিয়ে দেখবো যে এখানে যেমন আসছে 10 টাকা, তাহলে বলবো হ্যাঁ স্যার আমার এখানে লাভ হয়েছে 10 টাকা, তোমরা বলবে। সেই রকম এখানে আমরা বিক্রয় মূল্য দেখতে পাচ্ছি 336 টাকা, তার থেকে যদি ক্রয় মূল্য বাদ দিই তাহলে এটা পড়ে থাকে লাভ, তাহলে নিশ্চয়ই এত টাকা লাভ হয়েছে। সিম্পল, x টাকায় কিনেছে, ধরে নিয়েছি 336 টাকায় বিক্রি করেছে, লাভ হয়েছে 336 থেকে x বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা, কেনা দামটা বিক্রির দাম থেকে বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা। তাহলে এবার আমাদেরকে বার করতে হবে শতকরা লাভ হয়েছে। শতকরা কত টাকা লাভ হয়েছে? শতকরা লাভ হয়েছে, তো শতকরা লাভ আমরা কি করে বের করব গো? শতকরা লাভ বের করতে হয়, দেখো কার উপর লাভটা হয়েছে সেটা দেখতে হবে। সব সময় লাভ হয় ক্রয় মূল্যের উপর, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে। যার উপর লাভ হয় সেটাকে নিচে রাখতে হয়, কারণ ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে কত টাকা? কত টাকা লাভ হয়েছে? 336 মাইনাস x টাকা। এক্ষুনি বার করলাম লাভ হয়েছে 336 মাইনাস x টাকা। তা কার উপর লাভ হয়েছে? ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে। আর ক্রয় মূল্যটাকে আমরা কত ধরেছি গো? x টাকা ধরেছি। বেশ, এবার পার্সেন্টেজ দিতে হলে আমরা কি জানি যে পার্সেন্টেজ দিতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, তারপর পার্সেন্টেজ দিলেই হয়। ঠিক আছে, 100 দিয়ে গুণ করতে হয়, পার্সেন্টেজ চিহ্ন দিতে হলে 100 দিয়ে গুণ, এটা শর্টকাট ট্রিক্স মনে রাখো। আর যদি পার্সেন্টেজ সাইন কোথা থেকেও হটাতে হয় তাহলে কিন্তু 100 দিয়ে ভাগ করতে হবে। এবার এখানে কি আছে এটা আমি একটু বলে দিই কেন এটা কোনটা হচ্ছে। মনে করো x টাকা ক্রয় মূল্য হলে, ক্রয় মূল্য x টাকা হলে আমার লাভ কত হচ্ছে? 336 মাইনাস x টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হবে 336 মাইনাস x বাই x। আর ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হবে 336 মাইনাস x বাই x ইন্টু 100। এটাই তো পার্সেন্টেজ বেরিয়ে যাবে গো। শতকরা লাভ 100 টাকায় লাভ বের করছি, x টাকায় লাভ এইটা, 1 টাকায় লাভ এইটা, 100 টাকায় লাভ এইটা, এটা তো ঐকিক নিয়মের অঙ্ক। তাহলে এটা শতকরা লাভ বেরিয়ে গেল। এই শতকরা লাভ মানেই তো কত পার্সেন্ট লাভ হয়েছে। এবার আমরা এখানে বের করে ফেললাম যে শতকরা লাভ হয়েছে এত পার্সেন্ট। এটাকে আমি একটু সিম্পলিফাই করে যদি লিখি
336কে 100 দিয়ে গুণ করলে 336-এর পরে দুটো শূন্য বসে যাবে, আর x কে 100 দিয়ে গুণ করলে 100 x হয়ে যাবে বাই x, এত পার্সেন্ট। এটা লাভ হয়েছে, তাই তো? এবার প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নানুসারে বলা আছে শতকরা যেটা লাভ, এই যে বলেছিলাম শতকরা যেটা লাভ সেটাই ক্রয় মূল্য। তাহলে শতকরা লাভ কত গো? শতকরা লাভ তো আমরা বের করে ফেলেছি, 100x বাই x ইকুয়ালস টু, আর ক্রয় মূল্য কত ধরেছিলাম x। তাহলে বলেছে শতকরা লাভ যেটা হয়েছে সেটা ক্রয় মূল্যের সাথে সমান, আমরা সমান দেখিয়ে দিলাম। এবার বর্জ্য গুণন করব, x এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে গুণ হবে উপরেরটাকে, x দিয়ে গুণ হবে x দিয়ে, x দিয়ে x কে গুণ হলে কি হবে x স্কয়ার, আর এটা দিয়ে 1 কে গুণ হলে কি হবে গো? 1 কে যা দিয়ে গুণ হয় 4 কে 1 দিয়ে গুণ করলে কি হবে? 4ই হবে, 5 কে 1 দিয়ে গুণ করলে কি হবে? 5ই হবে। তাই এই পুরোটাকে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে এই পুরোটাই হবে, তাই না? বেশ, এই গোল দাগ সোজা দাগ এগুলো কিন্তু বোঝানোর জন্য দেওয়া, এগুলো তোমরা যখন অঙ্কটা খাতায় লিখবে তখন কিন্তু এই দাগগুলো দিও না, হ্যাঁ, এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য দিই। বেশ, এবার পুরো জিনিসটাকে তুমি একদিকে নিয়ে এসো, কি হবে? x স্কয়ার মাইনাস 100x টা এদিকে চলে এলে কি হয়ে যাবে গো? প্লাস 100x, আর 33,600টাকে এইদিকে নিয়ে এলে হবে, ওইদিকে ছিল প্লাস, এইদিকে হয়ে যাবে মাইনাস 33,600 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা হচ্ছে এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। সরে যাচ্ছে একটু, স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, একবার বলে দিই, ঘড়িটা ক্রয় করেছে ক টাকায় ধরলাম? x টাকায়। বিক্রি করেছে 336 টাকায়, অঙ্কে বলা আছে। তাহলে লাভ হয়েছে ক টাকা? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম, 336 থেকে x বাদ দিলাম, লাভ পেয়ে গেলাম। শতকরা লাভ হয়েছে কত টাকা? শতকরা লাভের সূত্র হচ্ছে নিচে ক্রয় মূল্য উপরে লাভ, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। যদি কারোর এটা সূত্র হিসেবে মনে রাখতে ইচ্ছে করে, আমি তো ডিটেলসে বলেছি, তবু যদি সূত্র হিসেবে মনে রাখতে ইচ্ছে করে তাহলে শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100%, এটা পার্সেন্ট দিলে শতকরা লাভ। তো এটা হচ্ছে শতকরা লাভের তোমার সূত্র হিসাবে মনে রাখতে পারো। তাহলে ক্রয় মূল্য x, লাভ হয়েছে এটা, 100 দিয়ে গুণ করে দিলাম, শতকরা লাভ বেরিয়ে গেল। 100টা দুটোর সাথে গুণ করলাম, তারপরে লাইনে আমাদের অঙ্কে যে কন্ডিশনটা দেওয়া ছিল যে শতকরা লাভ যেটা সেটা ক্রয় মূল্যের সাথে সমান, সেটাকে সমান করলাম। তারপর বর্জ্য গুণন করলাম, সিম্পলিফাই করলাম, আর সমীকরণ বের করলাম। নাও করে নাও। দেখো পরের অঙ্কটা স্রোতের বেগের অঙ্ক। তাহলে স্রোতের অনুকূল প্রতিকূল কি হয় সেগুলো আমি একটু আইডিয়া দিয়েছিলাম, আবার একবার বলে দিই। হ্যাঁ, স্রোতের অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ কি হয়? ধরো এই দিকে একটা নদী যাচ্ছে, ধরো এই ডাইরেকশনে একটা নদী যাচ্ছে। এবার যদি নদী যায় তাহলে স্রোতের একটা বেগ থাকে, যে স্রোত যে বয়ে যাচ্ছে তার একটা বেগ আছে। হ্যাঁ, তাহলে এই বেগটা যদি ধরো হয় 2 কিমি প্রতি ঘন্টা, যদি 2 কিমি পার আওয়ার হয় স্রোতের বেগটা, আর নৌকোর বেগ যদি স্থির জলে, কিন্তু মানে যদি এখানে কোনো বেগ না থাকতো, তাহলে নৌকোর বেগ যদি 10 কিমি হতো পার ঘন্টা, তাহলে নৌকোর বেগ যদি নৌকোটা এই দিকেই চলতো, নৌকোটা যদি এই দিকেই চলতো, এই দিকে চলা মানে যেদিকে স্রোত নৌকো সেই দিকেই চলছে, তখন নৌকের গতিবেগ হয়েছে 10 + 2 মানে 12 কিমি। 10 + 2 কিমি পার আওয়ার মানে হচ্ছে 12 কিমি পার আওয়ার। মানে কি, স্রোত তখন হেল্প করছে নৌকোকে, স্রোত তখন ঠেলে নিয়ে যাচ্ছে নৌকোকে। তাহলে স্রোতের গতিবেগ যা নৌকোর সাথে যোগ হয়ে যাচ্ছে, নৌকের যদি 10 হয় 10 আর 2 হয়ে যাচ্ছে 12। এবার উল্টো জিনিসটা যদি ঘটে, নৌকোটা ধরো এইদিকে যেতে হবে, ধরো এইদিকে কাউকে নামানো ছিল, নামিয়ে দিয়ে এখন ফিরছে, যদি এইদিকে যেতে হয় তখন কিন্তু আর স্রোতের বেগ একে হেল্প করবে না, করবে কি, স্রোত তো বইছে এইদিকে, নৌকো তো যাচ্ছে এইদিকে, তাহলে স্রোতের বেগ তখন বাধা দেবে। তাহলে হ্যাঁ, যদি হেল্প করলে যোগ হয়, তাহলে বাধা দিলে কি হবে? বাধা দিলে বিয়োগ হবে। তখন কত হয়ে যাবে? তখন হয়ে যাবে 8 কিমি। সিম্পল ব্যাপার। স্রোতের দিকে যদি নৌকো যায়, এটাকে ভালো ভাষায় বলা হচ্ছে যদি স্রোতের অনুকূলে যায় নৌকো, তখন তাকে কি করে? স্রোতের বেগও হেল্প করে।
তাহলে তখন যদি নৌকোর বেগ হয় 10 কিমি পার আওয়ার, স্রোতের বেগ হয় 2 কিমি পার আওয়ার, দুটো যোগ হয়ে যাবে 12 কিমি পার আওয়ার। এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, এবার যদি নৌকোর প্রতিকূলে যায় মানে অপোজিট ডাইরেকশন থেকে যায়, তখন স্রোতের বেগটাকে আমরা মাইনাস করে দেবো। ঠিক আছে, বোঝা গেল? ব্যাস, এবার অঙ্কে এসো। তাহলে বলেছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি যায়, আবার ওই দূরত্ব ফিরে আসে। যে তাতে সময় লাগে কতক্ষণ? তার সময় লাগে হচ্ছে 10 ঘন্টা। তাহলে এখানে দেখো স্রোতের বেগ তো বলা আছে 2 কিমি, কিন্তু রতন মাঝির নৌকার বেগ কি বলা আছে? স্থির জলে নৌকার বেগ বলা নেই। তাহলে সেটা আমরা ধরে নেব যে রতন মাঝির স্থির জলে রতন মাঝির নৌকোর বেগ আমরা ধরে নিলাম x কিমি প্রতি ঘন্টা, মানে ঘন্টায় নৌকাটা x কিমি যায়। এটা ধরে নিলাম আমরা রতন মাঝির স্থির জলে নৌকার বেগ। আর স্রোতের বেগ কত গো? স্রোতের বেগ কত? স্রোতের বেগ তো বলে দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা, মানে ঘন্টায় 2 কিমি। এবার দেখো রতন মাঝি কি করছে, এখানে একটু বোঝো। রতন মাঝি 21 কিমি যাচ্ছে, শুধু যাচ্ছেই না, এখান থেকে যাওয়া শুরু করলো, 21 কিমি গেল, এটা ধরে নাও 21 কিমি, 21 কিমি গেল, আবার 21 কিমি ফিরেও এলো। 21 কিমি গেল যখন বলছে অনুকূলে গেল, ফিরে যখন আসবে তখন নিশ্চয়ই প্রতিকূলে আসবে, কি করে বুঝছেন স্যার? যদি অনুকূলে যায়, যদি এই ডাইরেকশনে যায়, যেটা যদি অনুকূল হয়, তার অপোজিট ডাইরেকশন অবশ্যই প্রতিকূল হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেট করব যে এই প্রথম 21 কিমি যেতে তার কত সময় লাগলো, কারণ আমরা গতিবেগ জানি। তারপর আমরা ক্যালকুলেট করব যে পরের 21 কিমি যেটা প্রতিকূলে এলো সেটাতে তার কত সময় লাগলো। দুটো সময়ের যোগফল হবে 10 ঘন্টা। কেন? কারণ অঙ্কে বলে দেওয়া আছে যে রতন মাঝি 21 কিমি গেল, আবার ফিরে এলো, পুরোটাতে তার টাইম কত লাগলো? 10 ঘন্টা লাগলো। বেশ, তাহলে আমরা প্রথমে বের করে নিই যে স্রোতের অনুকূলে রতন মাঝির নৌকার বেগ সমান। তাহলে স্যার আপনি তো বললেন যে স্রোতের বেগ নৌকার বেগের সাথে যোগ হয়ে যায়, স্থির জলে নৌকার বেগ যা আর স্রোতের বেগ যা সেই দুটো যোগ হয়ে যায় যখন অনুকূলে যায় নৌকা। তাহলে এত কিমি, আমার নৌকার বেগ কত ছিল? x কিমি, আর স্রোতের বেগ কত? 2 কিমি, তাহলে x + 2 কিমি প্রতি ঘন্টা যোগ হয়ে গেল। হ্যাঁ, এবার বলছে স্রোতের প্রতিকূলে কত বেগ হবে গো? বলো দেখি, বলতে পারো কিনা? স্রোতের প্রতিকূলে রতন মাঝির নৌকোর বেগ কত হবে? এই x থেকে 2টা বিয়োগ হবে তো, কারণ প্রতিকূলে তো আমাদেরকে আর হেল্প করছে না স্রোত, বরং বাধা দিচ্ছে, তাই স্রোতের যা বেগ সেটা কমে যাবে, তাই তো, তার মানে বিয়োগ হয়ে যাবে এত কিমি পার ঘন্টা। তাহলে আমরা এখন দেখো অনুকূলে বেগ বের করে নিয়েছি, প্রতিকূলে বেগ বের করে নিয়েছি। ঠিক আছে, এবার স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে, কত সময় লাগে? আমাদের তো মেন টার্গেট এটাই ছিল যে আমরা সময়টা বের করে নেব 21 কিমি যেতে কত লাগছে। তো স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় কত লাগবে? দেখো এখানে দেওয়া আছে বেগ হচ্ছে অনুকূলে x + 2 কিমি পার আওয়ার। বেগ x + 2 কিমি পার আওয়ার মানে কি? মানে 1 ঘন্টায় x + 2 কিমি যায়, 1 ঘন্টায়। হ্যাঁ, তাহলে 1 কিমি যায় কত ঘন্টায়? 1/x + 2 ঘন্টায়। আর টোটালটা মানে 21 কিমি যায় কত ঘন্টায় গো? 21, এটার সাথে 21 গুণ, মানে 21/x + 2। এটা যদি আরো সিম্পল করে তোমাদেরকে বলি, এটা তো আমি ঐকিক নিয়ম দিয়ে বললাম, যদি আরো সিম্পল করে বলি যে দেখো 1 ঘন্টায় যাচ্ছে x + 2 কিমি, তাহলে এই 21 কিমির মধ্যে
যতগুলো x+2 ঢুকে আছে তত ঘন্টা টাইম লাগবে, হ্যাঁ কি না? 1 ঘন্টায় যদি x+2 কিমি যায়, তাহলে 21 মধ্যে যতগুলো x+2 ঢুকে আছে ততক্ষণ সময় লাগবে। আগের দিন এরকম অঙ্ক আমরা করেছি। তাহলে আমরা কি করব, 21 কে x+2 দিয়ে ভাগ করব। ভাগ করলে কি পাবো স্যার? ভাগ করলে পাবো যে x+2 টা 21 মধ্যে কতবার আছে আর তত ঘন্টা লাগবে, তাহলে সময় বেরিয়ে যাচ্ছে। সিম্পল আমরা কি করব, মোট দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব। কি করব? মোট দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব। কিন্তু কেন করব সেটার জন্য আমি এত বকছি, ঠিক আছে? তো ডিটেইলস গুলো বুঝবে, কিন্তু তারপর কোনো ল ইউজ করবে, ঠিক আছে? তো সময় কত লাগবে? ঘন্টায় লাগবে, কারণ আমরা বেগ ঘন্টায় ধরছি। ঠিক আছে, এটা মুছে দিই, ডিস্টার্ট করছে, এটা মুছে দিই। তাহলে অনুকূলে আমরা বেগ বের করে নিলাম, 21 কিমি যেতে কত সময় লাগে। এবার প্রতিকূলে 21 কিমি ফিরে আসতে কত সময় লাগে সেটা এবার কোনো ব্যাপারই হবে না। প্রতিকূলে 21 কিমি ফিরে আসতে সময় লাগে। তাহলে দেখো এখন আমরা বুঝে গেছি যে টোটালটা হচ্ছে 21 কিমি, তাকে ভাগ করতে হবে গতিবেগ দিয়ে। কিন্তু এখানে আমরা অনুকূলে ছিল বলে অনুকূলের গতিবেগ দিয়ে ভাগ করেছি। এটা হচ্ছে অনুকূলের গতিবেগ, আমরা বের করেছিলাম। প্রতিকূলের গতিবেগ কি? x-2। তাহলে প্রতিকূলের গতিবেগ দিয়ে একা ভাগ করতে হবে, কারণ ফিরে আসার সময় অনুকূলে আসেনি, প্রতিকূলে এসেছে। তাহলে এত ঘন্টা। বেশ, আমরা দুটো সময় তো পেয়ে গেলাম। এখন অঙ্কে কি বলা আছে? বলা আছে যে এই দুটো সময়ের যোগফল হবে প্রশ্নানুসারে। অঙ্কে বলা আছে যে ফিরে যেতে এবং ফিরে আসতে টোটাল সময় লাগে 10 ঘন্টা। তাহলে এই দুটো যোগ করলে নিশ্চয়ই আমাদের কি হবে? এই দুটো যোগ করলে নিশ্চয়ই আমাদের হবে 10 ঘন্টা। 10 ঘন্টা মানে 10 এক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা যদি সিম্পলিফাই করি, আমরা দ্বিঘাত সমীকরণ পেয়ে যাব। তাহলে আমরা লসাগু করি, x+2 x-2। বেশ, আচ্ছা, এবার 21টাকে আমরা কমন নিয়ে নিব। এটা এবার একসাথে করছি, হ্যাঁ, এবার দেখে বুঝবে একটু। 21টাকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকবে? এখানে কি ছিল? 1/x+2 1/x-2 এমন থাকতো। এবার x+2 আর x-2 এলসিএম হচ্ছে। আচ্ছা, তোমরা এটা বুঝতে পারবে না, দাঁড়াও একটা লাইন করে দিই, দাঁড়াও। 21টাকে কমন নিয়ে নিই, 21 কমন নিলে কি হবে? 1/x+2 প্লাস 1/x-2 ইকুয়ালস টু 10। ঠিক আছে, 21 কমন নেওয়াটা তো বোঝা গেল। এখানে 21 ছিল, এখানে 21 ছিল, কমন নিলাম। এবার এই দুটো যদি আমরা এলসিএম করি, যোগ করি যদি এই দুটোকে, x+2 আর x-2 এর এলসিএম পাশাপাশি বসে যাবে। আর এইদিকে যদি 21টাকে নিয়ে যায়, 21টা এইদিকে ছিল পাশে, সমান আর ওইদিকে চলে আসবে নিচে, মানে এইদিকে গুণ ছিল, এদিকে হয়ে যাবে ভাগ। বেশ, এবার দেখো x+2 কেটে গেল, x-2টা এখানে হয়ে যাবে, x-2টা হয়ে যাবে প্লাস, আচ্ছা এখানে আর ব্র্যাকেট দিলাম না, নাহলে আবার একটা স্টেপ হয়ে যাবে। আর এখানে x-2 কেটে গেল, তাহলে এখানে x+2 চলে আসবে। আমরা জানি উপরে 1 থাকলে আর এই দুটোই যদি লসাগু হয়, তাহলে এইটা যায় এখানে, এইটা যায় এখানে। দেখো তাই হয়েছে, দেখো এইটা এসছে এখানে, এটা এসছে এখানে, দেখেছো? এটা এখানে চলে আসছে, এটা এখানে চলে আসছে। এবার দেখো -2 + 2 কাটবে না গো, -2 + 2 কাটবে না। তাহলে উপরে কি রইলো? 2x। নিচে কি হচ্ছে? নিচে হচ্ছে দেখো a + b a - b। তোমাদেরকে আগের দিন শিখিয়েছিলাম সূত্র, আর কিন্তু বারবার করে বলবো না। x+2 x-2, তাহলে a + b a - b। সূত্র কি হয়? a² - b², b² মানে 2a² মানে 4, 2 দুগুণে 4 সমান কি হয়ে যাচ্ছে? 10/21। তাহলে দেখো এই দিকেও আমি ভাবতে পারি যে 2 কেটে গেল, 2 1 2, এই দিকেও ভাবতে পারি 5 কেটে গেল, 2 5 10। এবার আমরা বর্জ্যগণন করি। বর্জ্যগণন করি, দেখো এখানে করে দিচ্ছি, দেখো এখানে করে দিচ্ছি, দেখো বর্জ্যগণন করলে কি হচ্ছে? এই 5 দিয়ে যদি একে বর্জ্যগণন করি কি হবে? 5x² - 5 4 20, 5x² 5 4 20, আর মাঝে এই বিয়োগ চিহ্নটা চলে এলো। 21 দিয়ে x কে গুণ করলে কি হচ্ছে? 21x বা 5x²। 21xটাকে তোমরা এইদিকে নিয়ে এসো, -21x -20 প্লাস 21x ছিল, এদিকে নিয়ে এলে মাইনাস হয়ে গেল, -20 সমান 0। যা নির্ণেয়, এটাই তো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হলো। একটু স্ক্রিনশট তুলে নাও, তারপর পরেরটা যাচ্ছি।
পরের অঙ্কে চলো। ছয়েরটা দেখো, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে আমরা প্রথমে কি করব, মহিমের আর মজিদের কত সময় লাগে সেটা বেগ ধরে নেব। তাহলে কি বলছে যে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এখানে দুইজন পাবলিক আছে, এক হচ্ছে মহিম আর একজন কি ছিল, মজিদ। মহিম আছে আর মজিদ আছে। বলছে মহিমের যা সময় লাগে, মহিমের ধরে এক্স ঘন্টা সময় লাগে, তাহলে মজিদের সময় লাগবে এর থেকে 3 ঘন্টা বেশি, তাই তো বলেছে। দেখি দেখি দেখি, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি লাগে। তাহলে মজিদের লাগবে তাহলে এক্স প্লাস 3 ঘন্টা। এর যদি এক্স ঘন্টা লাগে, এর কত লাগবে গো, এক্স প্লাস 3 ঘন্টা। তাহলে আমাদেরকে বলেছে যে যদি এরা পুরো কাজটা করে, একসাথে যদি পুরো কাজটা করে, তাহলে এদের টোটাল সময় লাগবে 2 ঘন্টা। এদের পুরো সময় লাগবে 2 ঘন্টা। তো এটা আমরা আস্তে আস্তে করার চেষ্টা করব। প্রথমে ধরে নেব, ধরি সম্পূর্ণ কাজটি মহিম একা এক্স ঘন্টায় করতে পারে, তাই তো। এবার যদি মহিম এক্স ঘন্টায় করতে পারে, তাহলে সম্পূর্ণ কাজটি মজিদ ক ঘন্টায় করতে পারবে। এক্ষুনি বললাম যে মজিদ একা এক্স প্লাস 3 ঘন্টায় করতে পারবে, কারণ মজিদ একটু ঢিলে মানুষ, ওর 3 ঘন্টা বেশি সময় লেগে যায়। বেশ, এবার হচ্ছে কি যে 2 ঘন্টায় ওরা একসাথে কাজটা শেষ করে দিতে পারে। মানে টোটাল কাজটা যদি এক অংশ হয়, তাহলে ওরা 2 ঘন্টায় মোটামুটি কাজটা শেষ করে দেয়। তাহলে আমরা ধরে নিই যে সম্পূর্ণ কাজটি সমান 1 অংশ। তাহলে দেখো, মহিম একা এক্স ঘন্টায় সম্পূর্ণ কাজটা করতে পারে। তাহলে মহিম 1 ঘন্টায় কতটা কাজ করে আর মহিম 2 ঘন্টায় কতটা কাজ করে, সেটা আমরা এবার একবারে বলবো, কারণ আমরা বড় হয়ে গেছি, এখনো ছোট নেই। তাহলে মহিম, এটা আমি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে, দেখো বুঝতে পারছো না সহজ করে। এক্স ঘন্টায় মহিম এই পুরো কাজটা করে দেয়, যদি আমি এটা এক্স না বলে বলতাম 4 ঘন্টায় পুরো কাজটা করে দেয়, তখন কি রকম হতো কাজটা? মনে হতো না যে কাজটাকে মহিম যেন 4টে ভাগে ভাগ করে নিচ্ছে, তার মধ্যে থেকে একটা ভাগের কাজ সে 4 ঘন্টায় করে নিচ্ছে, ঠিক তো। তাহলে যদি অংশে বলতে হতো এটাকে, এরকম ভগ্নাংশের অঙ্ক তো আমরা অনেক করেছি, এরকম ছবি আঁকা থাকতো, দাগ টানা থাকতো, বলতাম যে এটা কত অংশ, তখন বলতাম যে আচ্ছা গুনে দেখি, 1 2 3 4, নিচে লিখবো 4, আর দাগ কাটা আছে কটা, একটা, এর উপর লিখবো 1। মানে আমি কি বলতে চাইছি যে ও কাজটা ধরো 4 ঘন্টায় করছে, তাহলে আমি এমন ভাবতে পারি যে 4 ঘন্টায় করছে মানে ও কাজটাকে 4টে সমান ভাগে ভাগ করে নিচ্ছে, প্রত্যেক ঘন্টায় একটা করে অংশের কাজ করছে। প্রত্যেক ঘন্টায় কটা করছে? একটা করে অংশের কাজ করছে 4টা অংশে ভেঙে। তাহলে 1 ঘন্টায় কত অংশ কাজ করবে? ওই 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে। মানে এটার থেকে আমরা কি বুঝলাম, যে ও যত ঘন্টায় কাজটা টোটাল করে সেটা 1-এর নিচে নামিয়ে দিলেই ওর 1 ঘন্টায় করা কাজের সাথে সমান হয়, তাই তো। বা এটাকে আমরা ঐকিক নিয়ম দিয়েও বুঝতে চাই, তাও পারবো যে এক্স ঘন্টায় করে 1 অংশ, 1 ঘন্টায় করে 1/x অংশ। এটা তো খুব সোজা অ্যাপ্রোচ, এটা তো বুঝতেই পারবে। তবুও আমি একটা দেখার নতুন অ্যাপ্রোচ দিতে চাইলাম, এটাতে দেখলে অনেক সুবিধা হয় আমার, তাই জন্য তোমাদেরকেও বললাম আর কি, যে সবসময় যত ঘন্টায় কাজটা করে সেটা 1-এর নিচে নিয়ে এলে 1 ঘন্টায় কাজটা পাওয়া যায়, তাহলে তোমরা তাড়াতাড়ি করতে পারবে আর কি। তাহলে এখন যদি আমি ডাইরেক্ট বলি যে মহিম 2 ঘন্টায় একা কাজটির কত অংশ করে? আমরা জানি 1 ঘন্টায় করে 1/x অংশ, হ্যাঁ কিনা বলো। 1 ঘন্টা
ঘন্টায় পুরো করতে লাগে x ঘন্টা, এই যে x ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত করবে 1/x অংশ। x ভাগে ভাগ করে নেবে কাজটাকে, তার একটা অংশ করবে, তার মানে 1/x অংশ। যদি বলি 1 ঘন্টায় এতটা করে, 2 ঘন্টায় কতটা করে, দাদা 1 ঘন্টায় যদি 5 করে তাহলে 2 ঘন্টায় 2 × 5 করবে। তেমন এটাকেও আমরা 2 দিয়ে গুণ করে দেবো। এত অংশ সম্পন্ন করে, সম্পন্ন করে। তাহলে এবার আমাকে বলো 2 কে কত হবে 2, তাহলে এটা আমরা একবারে লিখতে পারবো, একবারে লিখতে পারবো যে মহিম 2 ঘন্টায় একা কাজটির 2 এর x অংশ সম্পন্ন করে। সিম্পল ব্যাপার। মজিদ কতটা করবে, মজিদ 2 ঘন্টায় একা কাজটির, এবার এটা যখন বুঝে গেছি, এটা এবার বোঝা খুব কঠিন জিনিস নয়। এখানে শুধু x ছিল ঘন্টাটা, তাই নিচে x এসছে, এখানে উপরে 2 ঘন্টায় আছে তাই 2 থাকবে, নিচে x না এসে এখন x প্লাস 3 চলে আসবে। এত অংশ সম্পন্ন করে, হয়ে গেল। তা দুজনের টোটালটা 2 ঘন্টায় a কতটা করে আর 2 ঘন্টায় a কতটা করে সেটা চলে এলো। টোটাল কাজ আমি কত ধরেছিলাম, 1 অংশ ধরেছিলাম। তাহলে আবার বইয়ে বলা আছে কি যে 2 ঘন্টায় এরা পুরো কাজটা করে দেয়, তাহলে এই অংশটা আর এই অংশটা মিলে তো পুরো কাজটা হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, তাহলে প্রশ্নানুসারে এটা বুঝতে পারছো কিনা দেখবে, প্রশ্নানুসারে মহিম 2 ঘন্টায় করে 2 এর x 2/x, আর মজিদ 2 ঘন্টায় করে 2/x + 3, আর এই দুটো যোগফলই হবে কি সম্পূর্ণ কাজটা, মানে 1। বা এই দুটোকে 2টা তুমি কমন নিয়ে নাও, 2 কমন নিলে কি হবে 1/x + 1/x + 3 = 1, বা 2টাকে তুমি ওইদিকে নিয়ে যাও, এটাকে লসাগু করো x × x + 3। আবার আমি ওই জিনিসটা বলছি, দেখো এইটা চলে আসবে এখানে, মাঝের যোগ চিহ্নটা চলে আসবে, আর এইটা চলে আসবে এখানে। লসাগু করতে তোমরা সবাই জানো, তবু এমন করে বলা যাতে চট করে করতে পারো, স্পিড বাড়াতে পারো। দেখো এবার x আর x এ যোগ করলে, আচ্ছা একদম না করে দিই, x আর x এ যোগ করলে কি হবে 2x + 3, এটা গুণ করে দিলে কি হবে x² + 3x = 1/2। এবার বর্গগুণন করো, এটাকে 1 দিয়ে গুণ করলে, এটাকে 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে, এটাকে 2 দিয়ে গুণ করলে 2 × 2 = 4x, 3 × 2 = 6। এবার এইগুলোকে এইদিকে নিয়ে এসো, x² + 3x, এটা 4x টাকে এদিকে নিয়ে এলে -4x - 6 = 0। দেখো সদৃশ পদ দেখতে পাচ্ছ, হ্যাঁ পাচ্ছ, 3x আর একটা -4x, এটা হয়ে গেল x²। 3x মানে 3 টাকা আছে জমা x এর কাছে, আর এখানে 4x মানে 4 টাকা আছে ধার x এর কাছে, তাহলে 1 টাকা বেশি ধার হয়ে গেল x এর কাছে, তাই তো। বা 3x আমরা এইভাবে, এটা ছোটদের জন্য বলি, আমি তোমাদেরকেও বলে ফেললাম, তোমরা তো জানো -4x থেকে যদি 3x বাদ যায় তাহলে একটা -x পড়ে থাকবে, -6 = 0, যা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। বারবার ওই লাইনটা লিখছি না, এটা দ্বিঘাত সমীকরণ আমরা বের করে দিলাম, ঠিক আছে। বেশ, এটা লিখে নাও, পরের অঙ্কে যাবো তারপর। ঠিক আছে, দেখো এখানে প্রত্যেকটা অঙ্ক যেগুলো দেওয়া আছে, এই টাইপের অঙ্ক দিয়ে সমীকরণ গঠন আমরা করেছি আগে। এই অঙ্কের স্থান পরিবর্তন, নৌকার বেগ অনুকূল প্রতিকূল, তাই না, এগুলো এমন কিছু কঠিন জিনিস কিন্তু নয়। পরেরটা যেটা দিয়েছে সাতেরটা বলছে দেখো যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যারা এগুলো নিয়ে ডাউটে আছো তারা দেখে নাও, একক দশক দুটো অঙ্ক যদি থাকে 2 4, তাহলে এখানে দশকের ঘরের অঙ্ক হচ্ছে 2, এককের ঘরের অঙ্ক হচ্ছে 4। সিম্পল ব্যাপার। এখানেও এগুলোকে বলা হয় অঙ্ক, এটা একটা অঙ্ক, এইটা একটা অঙ্ক। এরা নির্দিষ্ট স্থানে বসে সংখ্যা তৈরি করে, যেমন 24 একটা সংখ্যা তৈরি করেছে এরা নির্দিষ্ট স্থানে বসে। তুমি বলবে দাদা 24ই তো তৈরি করবে, আরে যদি আমি হাজারের ঘরে 2কে বসাই আর এককের ঘরে যদি 4কে বসাই, তাহলে দশকের ঘরটাতে যদি না বসাই 2কে, এখানে 0 দিয়ে 204 তৈরি করবে না, সবসময় 1 তৈরি করবে না। যাই হোক, এগুলো এখন যাচ্ছি না।
তাহলে আমাদেরকে বলে দিয়েছে যে দুটো অঙ্ক আছে, দিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছে। এবার বলেছে যে একক স্থানীয় অঙ্কটি, মানে এককের ঘরে যে আছে, এখানে যে আছে, সে বলছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। বলছে এ হচ্ছে এর থেকে 6 বেশি। তাহলে দশকের ঘরের অঙ্কটাকে আগে ধরে নি। হ্যাঁ, ধরি দশক স্থানীয় অঙ্কটি সমান x। অতএব একক স্থানীয় অঙ্কটি কি হবে? বলেছে দশক স্থানীয় অঙ্কটি যা, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি। তাহলে 6 বেশি করে দেবো। 6 বেশি মানে 6 যোগ। তাহলে দেখো এখন একক স্থানীয় অঙ্কও পেয়ে গেলাম, দশক স্থানীয় অঙ্কও পেয়ে গেলাম। এবার সংখ্যাটি বার করি। অতএব সংখ্যাটি সমান কি করে বার করব? দেখো বীজগণিতে যদি দশক স্থানীয় x হয়, একক স্থানীয় y হয়, তাহলে আমি বলে দিতে পারি না যে সংখ্যাটা xy। কেন বলে দিতে পারি না? কারণ xy হচ্ছে সংখ্যা দুটোর গুণকে বোঝায় বীজগণিতের ক্ষেত্রে। আমাদের এখানে যেমন দশকের স্থানে 2 আর এককের স্থানে 4 থাকলে আমরা 24 পাশাপাশি লিখে দিতে পারি, কারণ 24 পাশাপাশি লেখা মানে গুণ বোঝানো নয়। এই দুটো জিনিস ডিফারেন্ট। এখানে যেমন পাশাপাশি লিখে দিতে পারি, এখানে কিন্তু পাশাপাশি লিখে দিতে পারি না। এই জিনিসটা কিন্তু ভুল। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় শিখেছিলাম, দেখবে যে স্থানীয় মানের বিস্তার, একক দশক। তা দশকের স্থানে 2 থাকলে এইভাবে করতাম যে 2 গুণিত 10, কারণ 2 এর এখানে পাওয়ার হচ্ছে 10। ঠিক আছে, পাওয়ার মানে শক্তির কথা বলছে আর কি। তো 2 দশকের স্থানে আছে, তাই জন্য 2 এর স্থানীয় মান কি? 2 এর স্থানীয় মান হচ্ছে 20। আর 4 এককের স্থানে আছে, তাই 4 একা। 4 এর স্থানীয় মান হচ্ছে 1, পাওয়ার হচ্ছে 1, শক্তি হচ্ছে 1, তাহলে 4 একে 4। তাহলে 20 আর 4 যোগ করলে হয়ে যাবে 24। ঠিক আছে, মানে দশকের স্থানে যে থাকে তাকে 10 দিয়ে গুণ, এককের স্থানে যে থাকে তাকে 1 দিয়ে গুণ, শতকের স্থানে থাকলে 100 দিয়ে, হাজারের স্থানে থাকলে 1000 দিয়ে। এগুলো তো আমরা পড়েছি ছোটবেলার ব্যাপার। এবার দুটো সংখ্যা পেয়ে গেছি, দশকের স্থানে x আছে, তাহলে x 10 এর সাথে গুণ হবে, তাহলে 10x হয়ে যাবে। আর এককের ঘরে যে আছে সে একা একাই থাকবে, x + 6টা একা একাই থাকবে এইভাবে, তাই তো? তাহলে দুটো সংখ্যাকে যোগ করে দিলাম, একে 10 দিয়ে গুণ করেছি কারণ এই দশকের স্থানীয় অঙ্ক, এই এককের স্থানীয় অংশ, তাই একে একা রেখেছি। এবার দেখো সদিশ পদ পাচ্ছ কি? 10x + x 11x + 6 সংখ্যাটা পেয়ে গেলাম। এবার বলেছে কি? বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল শর্তে ছোট। তাহলে আমরা প্রথমে লিখলাম সংখ্যাটা, তার থেকে বাদ দিলাম অঙ্কদ্বয়ের গুণফলটা। এটা সমান কত হয়ে গেল? 12। অঙ্কে তো তাই বলেছে। অঙ্কে বলেছে এই যে গুণ করছো দুটো সংখ্যাকে, এই গুণফলটা এই সংখ্যাটার থেকে, মেন সংখ্যাটার থেকে 12 কম। তাহলে এর থেকে আমরা গুণফল বাদ দিলাম, 12 পেয়ে গেলাম। এবার সিম্পলিফাই করবো। দেখো 11x + 6 - x দিয়ে মাল্টিপ্লাই করলে x স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস 6x = 12। বা সদৃশ পদ যেগুলো পাচ্ছি সেগুলোকে ঠিক করবো, অ্যারেঞ্জ করবো। তাহলে -x স্কয়ারটাকে আগে রেখে দিই, 11x আর -6x। তাহলে 11 থেকে 6 চলে গেলে থাকে 5, 5x + 5x, কিন্তু 11টা কিন্তু প্লাস ছিল আর 6টা কিন্তু ধার ছিল। 11 টাকা জমা, 6 টাকা ধার, তাহলে এখনো 5 টাকা জমা থাকে। এইদিকে আছে +6 আর এই দিক থেকে -12 চলে এলো, সমান 0 হয়ে গেল। বা -x স্কয়ার + 5x, 6 থেকে 12 বাদ গেলে -6 = 0। দেখো মাইনাস দিয়ে একবার গুণ করে দেবো আমরা, x স্কয়ার - 5x, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস সমান 0। এটাই আমাদের দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, বেশ, একটু দেখে নাও, তারপরের অঙ্কে যাব আমরা, লাস্ট অঙ্কে। ঠিক আছে, চলো। তাহলে একটা আয়তক্ষেত্রাকার বলছে খেলার মাঠ আছে। আয়তক্ষেত্রে কি কি থাকে? দৈর্ঘ্য আর প্রস্থ। আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে। এই মাঠটার বলছে 45 মিটার দৈর্ঘ্য, এর দীর্ঘ মানে 45 মিটার হচ্ছে এর দৈর্ঘ্য। প্রস্থ কত মিটার বলেছে? 40 মিটার প্রশস্ত, মানে প্রস্থটাকে বলে দিয়েছে 40 মিটার। এখন কি বলছে?
কি বলছে, বলছে আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে এই বাইরের চারপাশে, এই চারপাশে একটা সমান চওড়া একটা রাস্তা আছে। এবার বলেছে যে ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। এই রাস্তাটা যতটা জায়গা জুড়ে আছে তার ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে, এইটার ক্ষেত্রফল কত বলা আছে, 450 বর্গ মিটার। তাহলে আমরা এটা কি করে বার করবো? এখানে কিটা দেওয়া নেই গো, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে আয়তক্ষেত্রে, কি দেওয়া নেই, রাস্তাটা কতটা চওড়া, রাস্তাটা কতটা চওড়া সেটা তো দেওয়া নেই, সেটা ধরে নেবো, সেটা ধরে নিলেই কাজ হয়ে গেল। তাহলে ধরবো রাস্তাটি, ধরি রাস্তাটি x মিটার চওড়া। অতএব দেখো রাস্তা বাদে আয়তক্ষেত্রের, আচ্ছা এটা কি আয়তক্ষেত্রাকার মাঠ, হ্যাঁ, বাদে খেলার মাঠটির ক্ষেত্রফল, খেলার মাঠটার তো দৈর্ঘ্যও জানি প্রস্থও জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কোনো ক্ষেত্রফল মানে নিশ্চয়ই বর্গমিটার হবে, এগুলো মনে রাখবে, ক্ষেত্রফলেও মিটার লিখে দিও না। তাহলে গুণ করলে কি হচ্ছে, 4 5 20 শূন্য, হাতে রইল 2, 4 4 16 17 18 1800 বর্গমিটার, হ্যাঁ কি না? তাহলে রাস্তা বাদে খেলার মাঠের ক্ষেত্রফল বার করে ফেলেছি। এবার রাস্তা সহ, এখন রাস্তা সহ খেলার মাঠটির ক্ষেত্রফল সমান কি হবে, রাস্তা সহ ক্ষেত্রফল কি হবে একটু বলি। এটা আমি ধরেছি x মিটার, এই চওড়াটা আমি ধরেছি কত, x মিটার, আর এই চওড়াটাও আমি ধরেছি কত, x মিটার। তাহলে এখানে দেখো এইটুকু হচ্ছে 40 প্রস্থটা, তাহলে x x যোগ করলে এই পুরোটা প্রস্থটা কত হয়ে যাবে, এই বড় প্রস্থটা কত হয়ে যাবে রাস্তা নিয়ে, 40 প্লাস এইদিকে x আর এইদিকে x, মানে 40 প্লাস 2x, এত মিটার হয়ে যাবে। আর দৈর্ঘ্যটাও কত হয়ে যাবে, দৈর্ঘ্যটা দেখো, যদি আমি এই অবধি নিই, এই অবধি তো জানি 45, এই অবধি তো জানি 45, এখানে দেখো এতটা বাড়তি, এই এতটা কি, এটা তো রাস্তাটা, এইদিকে এতটা কি, এটাও তো রাস্তাটা, তাহলে 45 এর সাথেও দুবার x যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 45 প্লাস 2x মিটার। তাহলে রাস্তা সহ খেলার মাঠটির যখন ক্ষেত্রফল বার করব তখন দৈর্ঘ্য কিন্তু আর 40 আর দৈর্ঘ্য কিন্তু 45 আর প্রস্থ 40 নেই, তখন 2x করে অ্যাড হবে, কারণ এইদিকেও রাস্তাটা মোটা, এইদিকেও মোটা, এটার আবার এইদিকেও মোটা, এইদিকেও মোটা। তো এখানে আমি যদি আবার লিখতে দিতাম যে দৈর্ঘ্য কত হবে, এত হবে, প্রস্থ এত হবে, তাহলে অনেক বড় হয়ে যেত অঙ্কটা। তার জন্য আমরা একবারই করছি, যেহেতু বোঝা যাচ্ছে খুব ভালোভাবে, দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 45 প্লাস 2x, প্রস্থ হয়ে যাচ্ছে 40 প্লাস 2x, এটা হয়ে গেল ক্ষেত্রফল, এত বর্গ মিটার। এবার তোমরা বলবে যে স্যার এটা কি হলো, আপনি রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছিল 450 বর্গ মিটার, কিন্তু আপনি বের করলেন একবার রাস্তা সহ একবার রাস্তা বাদ দিয়ে, এতে কি হবে, এতে হবে এটাই, রাস্তা সহ মানে এই পুরোটা, এই পুরোটা, আর রাস্তা বাদ দিয়ে মানে হচ্ছে শুধু এই ফাঁকা জায়গাটা, শুধু এই ফাঁকা জায়গাটা। তাহলে আমরা কি করব, এই পুরোটার থেকে এই ফাঁকা জায়গাটাকে এলিমিনেট করে দেবো, বাদ দিয়ে দেবো, তাহলে কি পড়ে থাকবে, শুধু রাস্তাটার ক্ষেত্রফল। তাহলে প্রশ্নানুসারে কি হবে, আমরা এই পুরো খেলার মাঠটার ক্ষেত্রফল থেকে, পুরো খেলার মাঠটার ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দেব শুধু খেলার মাঠটার ক্ষেত্রফল। এটা রাস্তা সহ খেলার মাঠ, মানে এই পুরোটা, এটা শুধু খেলার মাঠ, তাহলে পড়ে রইল কিটা, রাস্তাটা তার সাথে সমান করে দেবো, ঠিক আছে, বুঝেছো? এবার এইটাকে ওইদিকে নিয়ে চলে যাবো, এটা মাল্টিপ্লাই করছি, দেখো
45 দিয়ে 40কে মাল্টিপ্লাই করলে কি হবে? 4 5 20, শূন্য হাতে হলো 2, 4 4 16 17 18, এর শূন্য হলো 1800 প্লাস 40 আর 45 এ কত হয়? 40 আর 45 হয় 85। এই আচ্ছা একবার করে দিই 45 দিয়ে একে গুণ করলে হয় 45 দুগুণে 90x, 40 দিয়ে একে গুণ করলে হয় 40 দুগুণে 80x, আর 2x কে গুণ করলে হয় 4x স্কয়ার। দেখো তোমরা গুণ সবাই করতে জানো, এগুলো ওই জন্য একটু স্পিডে করছি। হ্যাঁ, 1800, এটা মাইনাস 1800 সমানের এদিকে গেলে প্লাস 1800 প্লাস 450। বেশ, তারপর সমানের এইদিকেও 1800, সমানের এইদিকেও 1800 কেটে গেল। তোমরা ওইদিকে নিয়ে গিয়ে মাইনাস করেও কাটতে পারো, আমি দেখছি দুই দিকেই 1800 আছে তাই কেটে দিচ্ছি। এখানে 90x আর 80x যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 170x প্লাস 4x স্কোয়ার। 450টাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 450 সমান 0। ঠিক আছে, সব একদিকে নিয়ে চলে এলাম, সব মোটামুটি একদিকে নিয়ে চলে আসা হলো। এবার 4x স্কোয়ারটাকে আগে লিখে দিলাম। আচ্ছা, এটা কি 4 4 কি কমন যাচ্ছে গো? 4 কমন যাচ্ছে? 4 4 16 1 10, না 4 যাচ্ছে না, 2 যাচ্ছে। 2 কমন নিয়ে নেবো, পরে আগে সাজিয়ে লিখে দিই। 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 সমান 0। দেখো 2 প্রত্যেকটার থেকে কমন যাচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিই আমরা পুরোটাকে। এটাকেও 2 দিয়ে ভাগ, এটাকেও 2 দিয়ে ভাগ। 2কে 0 দিয়ে ভাগ করলে কোনো ফারাক পড়বে না, শূন্যই থাকবে। 4কে 2 দিয়ে ভাগ করলে 2x স্কোয়ার, 170কে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, 5 দুগুণে 10 85x, আর 450কে 2 দিয়ে ভাগ করলে হবে 225। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রদত্ত সমস্যাটা দেখার সুবিধা। ঠিক আছে, তাহলে আমাদের বেরিয়ে গেল, লাস্ট অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। 1.1টা আমরা 3টে পার্টে শেষ করলাম, খুব ছোট ছোট পার্ট, তোমরা একটু ধৈর্য ধরে ভালো করে বোঝো। এতটাই ধরে ধরে বোঝানো হচ্ছে যে একবার যদি বোঝো একটু কষ্ট করে, তাহলে কিন্তু কখনো ভুলবে না অঙ্কগুলো। ঠিক আছে, একটু নিজেদেরকে টাইম দাও, বোঝো। কোনো যদি ডাউট থাকে আমাকে অবশ্যই বলো যে স্যার এখানটা আমি বুঝিয়েছেন, বুঝতে পারছি না, আমি আবার করে বোঝাবো। ঠিক আছে, তোমাদের সাথে থাকবো যদি না বুঝতে পারো, কিন্তু কমেন্টে জানিও সেই ডাউটগুলো। ঠিক আছে, আর অনেকজন দেখছো ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তোমরা সবাই সাবস্ক্রাইব করার চেষ্টা করো। ঠিক আছে, আজকে এই অবধি থাক।